গল্পের নাম অন্তঃসত্ত্বা। গল্পটি লিখেছেন অনন্যা করণ। অলি আর রাজদীপের বিয়ে প্রায় ৮ বছরে পা দিতে চলল। ৯ মাসের অন্তঃসত্ত্বা অলি, কিন্তু তাও অলি বা রাজদীপ কারোর মনে খুশির লেশ মাত্র নেই। এই নিয়ে পঞ্চমবার ওর গর্ভে সন্তান এলো। প্রতিবার গর্ভেই সন্তানের মৃত্যু ঘটে অলির। কোনোবার ২ মাস, কোনোবার ৫ মাসের বেশি সন্তান ধরে রাখার ক্ষমতা থাকে না ওর। বারবার সন্তানের বাবা মা না হওয়ার জ্বালা সহ্য করতে করতে নতুন বাবা মা হওয়ার আশা দেখা বন্ধই করে দিয়েছে রাজদীপ অলি। তাই রোজকার দিনের মতোই চলে ওদের জীবন। বৈজ্ঞানিক পদ্ধতি কিংবা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস সব রকম প্রচেষ্টা করেছে অলি। ডাক্তার, বদ্যি, ধাগা, মানত কোনো কিছুই ওকে সন্তানের মুখ দেখাতে পারেনি এতগুলো বছর। শ্বশুরবাড়ি থেকে প্রতিদিন জোর করা হতে থাকে রাজদীপকে নতুন সংসারের জন্য, কিন্তু হয়তো লোকলজ্জার খাতিরে কিংবা অলির সুকরুণ মুখের মায়ে রাজদীপ তা আজ অবধি করে উঠতে পারেনি। কিন্তু বাবা না হতে পারার হতাশা যে দিন দিন রাজদীপকে অলির থেকে দূরে ঠেলে দিচ্ছে, তা প্রতি মুহূর্তে অনুভব করে অলি। দাম্পত্য সুখটি যেন এক কালের নিয়ম মাত্র ওদের জীবনে। ভালোবাসার ছোঁয়া তাতে নেই। মা না হতে পারার কষ্ট কম কিছু নেই অলির মধ্যে। সেই ২২ বছর থেকে ৩০ বছর হতে চলল, এখনো মা ডাক শুনতে পায়নি অলি। সেই জ্বালা বোঝার ক্ষমতা কি কারণ নেই? দত্তক নেওয়াতে শ্বশুরবাড়ি এবং সর্বোপরি রাজদীপের ঘোর আপত্তি। যখনই দত্তকের প্রস্তাব নিয়ে গেছে অলি, রাজদীপ একটাই কথা ওকে শোনায়, এক গাছের ছাল কি কখনো অন্য গাছের জোড়া লাগে? ও আশা তুমি ছেড়ে দাও অলি, না হলে কি আর করা যাবে। আমার দুর্ভাগ্য। সত্যি দুর্ভাগ্যটা যেন একা রাজদীপের, অলির যেন নয়। আর বাকি টেস্ট টিউব বেবি বা সারোগেসি করে সন্তান জন্ম দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ রাজদীপের মতো প্রাইভেট ব্যাংকে কর্মরত চাকুরিজীবীর পক্ষে জোগাড় করা সম্ভবও নয়। যাই হোক, এত বছর পর সবথেকে বেশি দিন সন্তান ধারণ করেছে অলি। কাল ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে। বিছানায় বসে দেওয়ালে পিঠটা হেলান দিয়ে শুয়ে অলি মনে মনে ভগবানের কাছে করজোড়ে নিবেদন করে, এইবার যেন আমার সন্তান এই বাড়িতে পা রাখে ঠাকুর। বন্ধার মতো অপবাদটা শুনতে পারছি না আমি। অলি ওর গর্ভস্থলীর উপর হাত বোলাতে বোলাতে রাজদীপ আর ওর পুরনো দিনের ভালোবাসার দুষ্টু মিষ্টি স্মৃতিগুলো রোমন্থন করতে থাকে, আর এক ম্লান হাসি মুখে ফুটে ওঠে ওর। ৪ বছর প্রেমের পর দুই বাড়ির সবার অনুমতিতে ওদের শুভ পরিণয়টি ঘটেছিল। রাজদীপ অলি থেকে ৫ বছরের বড়। অলি তখন ক্লাস 11। রাজদীপ প্রথম ওর কাছে ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করেছিল, আর ৫টা মেয়ের মতো অলিও এই প্রস্তাব মেনে নেয়নি। রাজদীপ তবু ওর আশা ছাড়েনি। রাজদীপের বোন রাজশ্রী অলির ক্লাসমেট, তাই দাদার প্রেমের বাকি কাজটা রাজশ্রী করেছে বলা যায়। দীর্ঘ ১ বছর টানাপোড়েন চলার পর উচ্চ মাধ্যমিকের চাপমুক্ত হয়ে অলি সিদ্ধান্ত নেয় রাজদীপের প্রস্তাবে এবং ওর ঘনিষ্ঠ বন্ধু রাজশ্রীর অনুরোধ সমর্থন করবে। কারণ রাজদীপকে যে একেবারেই অপছন্দ ছিল তা তো নয়। আর তাছাড়া কদিন পর অলি কলেজে যাবে, তাই উঠতি বয়সী মেয়েদের মতো ওর প্রেমের ইচ্ছাটাও মাথাচাড়া দিয়ে ওঠে। রাজদীপ তখন মাস্টার্স করছে। অলি প্রায়শই রাজশ্রীকে ফোন করত আর ঘুরিয়ে ফিরিয়ে রাজদীপের কথা জিজ্ঞেস করে চলত। বান্ধবীর মন যে দাদার প্রতি অনুরক্ত হয়েছে তা বুঝতে বেশি দেরি করেনি রাজশ্রী। তাই রাজশ্রী প্ল্যান করে ফেলে দুজনকে সামনাসামনি আনার। যেমন ভাবা তেমন কাজ। দুজনকে আলাদা আলাদা করে ফোন করে একই জায়গায় ডাকে। যখন অলি আর রাজদীপ রাজশ্রীর বলা ঠিকানায় পৌঁছে যায়, ওরা একে অপরের সম্মুখীন হয়। হঠাৎ দেখা, কোনো প্রস্তুতি ছাড়াই। একে অপরকে কি বলে সম্বোধন করবে তা নিয়ে ইতস্তত করে ওরা। দুজনেই বোঝে এ কাণ্ড রাজশ্রী ঘটিয়েছে। যাই হোক, রাজদীপ শুরু করে কথা বলা। কেমন আছিস? ভালো, তুমি? মাথা নিচু করে উত্তর দেয় অলি। আমিও আছি আর কি। বোন এত ছেলে মানুষই করে? দেখ, দুজনকে এভাবে ডাকলো, আমায় জানাতে পারতো অন্তত, একটু রেডি হয়ে আসতাম। বলে ঠোঁটের একপাশে মৃদু হাসে রাজদীপ। বাব্বা, আরও কত রেডি হবে তুমি? এতেই তোর পছন্দ বলছিস? এই নর্মাল জিন্স আর শার্টে, তাই তো? অলি আর বলার ভাষা না পেয়ে স্মিত হাসি দিল।
যাক বাবা, এতদিন পর আমায় মনে ধরলো তোর। চল কোথাও গিয়ে বসি, ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, যাবি? চলো। দুজনের প্রথম এইভাবে দেখা হওয়াটা আজও অলির মনে হাসির উদ্রেক করে। রাজদীপের অলির ফোন নাম্বার রাজশ্রীর কাছ থেকে নেওয়ার সুযোগ থাকলেও রাজদীপ অলির কাছ থেকেই ওর নাম্বার পেতে চেয়েছিল। আজ তাই খোদ অলির কাছ থেকেই ওর ফোন নাম্বার নিয়ে নেয় সে। এইভাবে রাজশ্রীর বুদ্ধিতেই ওদের ভালোবাসা এক ধাপ এগোলো। রাজদীপ মাস্টার্স শেষ করে চাকরির জন্য এদিক ওদিক পরীক্ষা দিতে দিতে প্রাইভেট ব্যাংকে চাকরিটা পেয়ে যায়। চাকরি পেয়ে রাজদীপ বাবা মার সাথে অলির বাড়ি যায় বিয়ের সম্বন্ধ নিয়ে। অলি তখন কলেজে সেকেন্ড ইয়ার। সবাই মিলে স্থির হয় কলেজ পাশের পর ভালো দিন দেখে ওদের বিয়ে দেওয়া হবে। ভালোবাসার শুভ পরিণতির দরজায় দাঁড়িয়ে এখন অলি মাঝে মধ্যেই রাজদীপের বাড়ি যায়। তাই খানিক ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেলেও ওরা কিন্তু সামাজিকতাকে অস্বীকার করেনি কখনো। অলির কলেজের পাঠ শেষ হলে ফাল্গুন মাসের এক তিথিতে এতদিনের ধৈর্য ভালোবাসা এক সুন্দর পরিণতি পেল। রাজশ্রী বারংবার বলতে থাকে, এই বিয়ের ঘটকালি কিন্তু আমি করেছি, সুতরাং আমার সবার থেকে উপহার চাই, দাদার কাছ থেকেও আর অলি তোর কাছ থেকেও। এইভাবে হাসি ঠাট্টা মজাই শুরু হয় অলি রাজদীপের বৈবাহিক জীবন। বিয়ের ৩ মাস পর প্রথম যেবার অলি অন্তঃসত্ত্বা হয়, বাড়িতে রীতিমতো হৈ হৈ পড়ে যায়। অলির শ্বশুরমশাই বৌমাকে ভালোবেসে দামি কাঞ্জিভরম সিল্ক আর শাশুড়ি মা নিজের হাতের একজোড়া বালা খুলে অলির হাতে পরিয়ে দিয়ে বলেছিলেন, লক্ষ্মী গোপাল যেই হোক, আমার ঘরে নতুন অতিথি ধুমধাম করে নিয়ে আসব। আর রাজদীপ অলির ললাটে চুম্বনের দাগটা এনে গভীরভাবে জড়িয়ে বলেছিল, জীবনের সেরা উপহার আমায় তুমি দিলে অলি। আর তুমি কিন্তু ভেবো না যে আসছে তোমার ভালোবাসায় ভাগ বসাবে, এরপর আমার সন্তানের মা দ্বিগুণ ভালোবাসা পাবে বলে মৃদু হাসল রাজদীপ। 5 মাসের সাধের অনুষ্ঠানের পর হঠাৎ একদিন প্রচণ্ড পেটের যন্ত্রণা শুরু হয় অলির। বাড়ির সবাই মিলে অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে নিয়ে যায়। সবটা দেখে পরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। মায়ের গর্ভাশয়টি এতটাই ছোট যে বাচ্চা ধারণ করার ক্ষমতা কম। মাকে হাসি খুশি রাখুন, নইলে ওনার বাঁচার ইচ্ছেই চলে যাবে। ডাক্তারের কথা শুনে সবাই ভেঙে পড়ল। প্রথমবার সবাই পাশে এসে দাঁড়ায় অলির। সবাই ওকে ভোলানোর চেষ্টা করে বাচ্চা নষ্ট হওয়ার জ্বালা থেকে পরিত্রাণের জন্য। আরও প্রায় 1 বছর পর আবার অন্তঃসত্ত্বা হয় অলি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি। 3 মাসের পর আবার বাচ্চাকে হারায় ও। আশেপাশের লোকজন আস্তে আস্তে দূরে সরতে থাকে। শ্বশুর শাশুড়ি এমনকি রাজদীপও কথায় কথায় অলির অক্ষমতা নিয়ে কথা শোনাতে শুরু করে। রাজশ্রী কিন্তু বরাবরই ওকে বাকিদের কথা তীর থেকে রক্ষা করে এসেছে। কিন্তু এবার ওরও বিয়ের সময় হয়ে এসেছে। রাজশ্রীর বিয়েটা একটু দেরি করেই হয়, কারণ কলেজ ইউনিভার্সিটি বিএড পড়াশোনা শেষ করতে আরও কয়েক বছর লাগে ওর। তারপর পাত্র খোঁজা, বিয়ে, প্রায় 27 বছরের দোরগোড়ায় বিয়ে হয় ওর। রাজশ্রীর ফোন এলেই শুধুমাত্র অলি একটু মন খুলে কাঁদতে পারে। রাজশ্রী বাপের বাড়ি এলে অভিযোগ নয়, একরকম অনুরোধ করে অলি রাজশ্রীর কাছে, সবাইকে যেন একটু বোঝায় যে ওর অক্ষমতা দূর করার ক্ষমতা যে ওর নেই। কিন্তু রাজশ্রীর কথাও কেউ শুনবার নয়। উল্টে অলির শাশুড়ি বলেন নিজের মেয়ে রাজশ্রীকে, তুই ওই বন্ধার সাথে বেশি মেলামেশা করিস না, তোরও এমন ঘটনা ঘটলে তো শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেবে। সবাই তো আর আমাদের মতো নয় কি না। রাজশ্রী মায়ের কথা তীব্র প্রতিবাদ করে বলেছিল, তোমরাই বা কম কি করছো মা? দাদা নিজে পছন্দ করেছিল ওকে। একটা মানুষের বাইরের গঠন দেখে ভেতরের অক্ষমতাগুলো যদি বোঝা যেত মা, তাহলে হয়তো এত সমস্যা হতো না। আর ওর কি কষ্ট নেই মা? ও কি চায় না ওর কোলে একটা ছোট্ট বাচ্চা আসুক, ওকে মা বলে ডাকুক? তোমরা কেন এমন করছো মা? আজ যদি আমার সাথে এমন ঘটনা ঘটতো তখন কি করতে মা? রাজশ্রীর কোনো কথাই কানে নেননি অলির শাশুড়ি। আরও ধমকে বলেন, তাই তো বলছি ওর সাথে থেকো না বেশি। অলি মা মেয়ের কথোপকথন দরজার ওপার থেকে শোনে আর মুখ চেপে কাঁদতে থাকে। রাজদীপও কেমন যেন অলির স্পর্শটা নিতে অস্বীকার করছে দিন দিন। আর কথাবার্তায় অদ্ভুত কটূক্তি। কাল অলিকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে, তাও বাড়ির কেউ পাশে এসে দুটো সমব্যথীপূর্ণ কোনো কথা তো দূরের কথা, রুমে ঢোকার প্রয়োজন পর্যন্ত মনে করল না।
এইসব ভাবতে ভাবতে নীরবেই ওর চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসে। হঠাৎ ওর মোবাইলটা বাজলো। চোখ সরিয়ে দেখলো রাজশ্রী কলিং। কেমন আছিস অলি? এই চলে যাচ্ছে শ্রী। কাল তো নার্সিংহোমে অ্যাডমিশন। হ্যাঁ, প্রতিবারের মতো। দুশ্চিন্তা করিস না অলি, দেখবি এবার তুই মা ডাক ঠিক শুনবি। তাই যেন হয় শ্রী। কাছের মানুষগুলো যেন কত দূরে সরে গেছে। শ্রী, ওরা কোনো দিন আগের মতো ভালোবাসবে না বল? সব ঠিক হয়ে যাবে অলি, তুই আবার সবার মনের কাছে আসবি। দাদা ঠিক তার ভুল বুঝবে। কাঁদিস না আর প্লিজ। ছোট্ট মুনাই কি করছে শ্রী? কি যে দুষ্টু, কি বলবো তোকে। তুই ওকে সামলাস কি করে জানি না। বাপের বাড়ি গেলে তো আমি নিশ্চিন্তে থাকি তোর হাতে দিয়ে। আর দেখ, সারাদিন আমার জ্বালিয়ে মারলো। ওকে আমি খুব ভালোবাসি শ্রী। মুনাই এলে ওকে জড়িয়ে আমার প্রতিদিনের নিঃসন্তান হওয়ার জ্বালা কিছুটা মেটাই। জানি অলি। আর মুনাই তো সারাদিন বলে মানির কাছে যাব। এখনো মামি বলতে পারলো না ছেলেটা, 2.5 বছর বয়স হয়ে গেল। বলে হাসে রাজশ্রী। আমি এতদিন তোর মুনাইকে সামলেছি, আমারটাকেও কিন্তু তোমাকে সামলাতে হবে শ্রী। সে আর বলতে, আমি চাই আমার একটা ভাইঝি হোক, মুনাইয়ের একটা বোন হবে। কি বলিস? দেখি ভগবান কি রেখেছেন কপালে। অলি, এবার রাখি, মুনাইকে খাওয়াবো। আমি তোর খোঁজ নেব, চিন্তা করিস না। আর কাল পরশু করেই যাব ওখানে, তোদের অনেক দিন দেখিনি। বেশ, আসিস। রাখ তবে। ফোনটা কেটে অলি বেডের পাশে তুলে রাখা রাজদীপ আর ওর বিয়ের ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে কেঁদে উঠল। পরদিন সকাল 9টা বাজে। অলির জন্য অ্যাম্বুলেন্স এসেছে। তাড়াতাড়ি করো অলি, তোমায় ভর্তি করে আমায় অফিসে যেতে হবে। অফিসে তো আর বারবার স্ত্রীর ডেলিভারি বলে ছুটি নিতে পারবো না। তীব্র চিৎকার করে অলিকে ডাকে রাজদীপ। অলি বেরিয়ে এলে ওকে নিয়ে যায় নার্সিংহোমে। ভর্তি করে রাজদীপ অলিকে ওর বেড অবধি পৌঁছে দিয়ে বেরোতে যাবে, অলি বলে ওঠে, শুনছ, একটু বসবে এখানে? আমার হাতে এত সময় নেই অলি। আর ভালো খবরের আশা আমি ছেড়েই দিয়েছি। বসে গল্প করার সময় একদম নেই আমার। দেখো এইবার একা ফেরো না দোকা। আমি আসি, তুমি রেস্ট নাও। বলেই বেরিয়ে যায় রাজদীপ। অলি নার্সিংহোমের বেডেই মুখ লুকিয়ে কাঁদে। সন্তান জন্মের প্রদাহ আর সবার তিরস্কারের আঘাতের যন্ত্রণায় মিলেমিশে একাকার অলির জীবনে। দুপুর 1টা, অলির ডেলিভারি টাইম। ওটিতে নিয়ে যাওয়া হয় অলিকে। রাজদীপ টিফিন আওয়ার 2টোর কিছু আগেই বেরিয়ে এসেছে। 1:45 নাগাদ পৌঁছে যায় নার্সিংহোমে। তখনও ওটির লাল আলো জ্বলে। বাড়ির আর কেউ নয়, রাজদীপ একা বসে আছে ওটির সামনে। 2:30 নাগাদ আলো নিভল। রাজদীপ দাঁড়ায়। ডাক্তারবাবু বেরিয়ে আসেন, সাথে নার্স। আর নার্সের কোলে এক ফুটফুটে সদ্যজাত শিশু। চোখগুলো বোজা, সাদা কাপড়ে জড়ানো, আর মুখটা খুলে কেঁদেই চলেছে। ডাক্তারবাবু রাজদীপকে এসে বললেন, কনগ্রাচুলেশন, দিস ইজ ইয়োর বেবি গার্ল। রাজদীপ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এতদিন পর নিজের সন্তানের কান্না শুনতে পেল। চরম উৎসাহে বলে উঠল, আমি কি একবার কোলে নিতে পারি ডাক্তারবাবু? সার্টেনলি, ইউ মে। নিজের 2 হাতে ধরে কেঁদে ফেলল রাজদীপ। নবজাতকের স্পর্শে এতদিনের কামনা বাসনা সব শান্ত হলো ওর। আর চিৎকার করে বলে উঠল রাজদীপ, এই নার্সিংহোমের প্রত্যেককে আমি মিষ্টি খাওয়াবো। বলে নার্সের কোলে বাচ্চাটিকে দিয়ে রাজদীপ সবাইকে ফোন করে সুখবর দিতে শুরু করলো। বাবা, মা, রাজশ্রী, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব সবাই খুব খুশি। খবর পেয়ে অলির শ্বশুর শাশুড়িও নার্সিংহোমে আসবে জানায় নাতনির মুখ দেখতে। এত খুশির মাঝে ডাক্তারবাবু রাজদীপকে ডেকে বললেন, রাজদীপবাবু, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, বলুন ডাক্তারবাবু। আপনার মুখটা এমন কেন ডাক্তারবাবু? আমার মেয়ে বাঁচবে তো ডাক্তারবাবু? না ক্ষণিকের অতিথিও? প্লিজ চুপ করে থাকবেন না, বলুন কিছু। বেবি একদম নর্মাল, ওর কোনো অসুবিধে নেই, সুস্থ স্বাভাবিক। কিন্তু দ্য মাদার ইজ নো মোর। রাজদীপ স্তম্ভিত, কিছু বলার মতো ক্ষমতা নেই ওর। অশ্রু ভরা চোখ নিয়ে একদৃষ্টে তাকিয়ে ডাক্তারবাবুর দিকে। রাজদীপের জীবনের সদ্য পূর্ণচন্দ্র আকাশটা যেন হঠাৎই অর্ধচন্দ্রিমার আকাশে পরিণত হয়। ডাক্তারবাবু রাজদীপকে বলে চলেন,
দেখুন, পেশেন্ট সবটাই জানতেন। বলতে পারেন এটাই ওনার শেষ ইচ্ছে ছিল। শেষ যেবার উনি একাই এসেছিলেন চেক আপে, আমি বলেছিলাম ডেলিভারিতে কমপ্লিকেশন আছে। তা শুনে উনি বলেছিলেন, ডাক্তারবাবু, আমার আর আমার বেবির মধ্যে একজনকে বেছে নিতে হয় যদি আপনি বেবিকেই বেছে নেবেন। আমি এটাও বলেছিলাম আপনার মানে ওনার হাজব্যান্ডের পারমিশন লাগবে। তা শুনে উনি বললেন, আজ যদি আমার জীবনের দাম থাকতো ডাক্তারবাবু, আপনার ক্লিনিকের এই পাশের সিটটা, অভিভাবকের সিটটা খালি থাকতো না। উনি ফর্মও আগে থেকেই সাইন করে রেখেছেন যাতে আমাকে বিপদে পড়তে না হয়। সেদিন আমি বুঝিনি রাজদীপবাবু, উনি মা হওয়ার জন্য কেন এতটা ডেসপারেট ছিলেন। আজ বুঝতে পারছি। আপনার সন্তান আপনার হাতে তুলে দেওয়ার পর আপনি ওর জন্মদায়িনীকেই ভুলে গেলেন। একবারের জন্য জিজ্ঞাসা করলেন না মা কেমন আছে। যাই হোক, আপনাদের পরিবারের ব্যাপার। আমি আমার যথাসম্ভব চেষ্টা করেছিলাম মাকেও বাঁচানোর, কিন্তু এটা অসম্ভব ছিল। আপনারা ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে পারেন এবং সাথে বডিও। রাজদীপ তখনও নবাগতাকে কোলে নিয়ে নিস্তব্ধে বসে। বাড়ির সবাই এসেও একইভাবে শিশুকে নিয়ে উল্লসিত। ভুলেই গেছে তাকে, যে এতদিন কষ্ট করে ধারণ করেছিল এই শিশুকে। রাজদীপের মুখে সবটা শুনে ওনারাও নিজেদের ভুল বোঝেন, কিন্তু ভুল সংশোধনের রাস্তাটা অলি চিরতরে বন্ধ করে দিয়েছে। রাজশ্রী বন্ধুর মৃত্যুর খবরে ছুটে আসে আর সবাইকে শুধু একটা কথাই বলে, অলি প্রমাণ করে দিয়েছে ও বন্ধা নয়। রাজশ্রী এখন বোঝে কেন শেষবার ফোনে ওর সন্তানের দায়িত্ব নিতে বলেছিল অলি। নিজের মেয়ের মতোই বুকে টেনে নেয় অলির সন্তানকে ও। রাজদীপও আজ সর্বহারা। যে শিক্ষা অলি ওকে দিয়ে গেছে তা ভোলা কোনোদিনই সম্ভব নয় ওর কাছে। নতুন করে জীবন শুরু নয়, এখন রাজদীপের প্রধান লক্ষ্য অলির শেষ জীবন্ত স্মৃতি, অর্থাৎ ওর মেয়েকে মা বাবার সম্পূর্ণ সুখ দেওয়া। মেয়েটির নাম দেয় জয়ী। ওর বেঁচে থাকার জয়ের মধ্যেই লুকিয়ে আছে অলির লড়াইয়ের ছায়া। মিষ্টি জয়ীর বাবা মা এখন সবাই, দাদু দিদুন, পিমনি পিসো আর নিজের বাবাও। মায়ের অভাবটা পূরণ না হলেও মাকে মনে করার মতো অবকাশ দেয় না ওকে কেউই, কারণ সবার চোখের তারা যে জয়ী। সত্যিই এক আজব দুনিয়া, যেখানে ভালোবাসাও নির্ভর করে শর্তের উপর। একটা মেয়ের বিয়ের পর অন্তঃসত্ত্বা হতে পারা চরম সৌভাগ্যের আনন্দের, কারণ সে নিজে যতটা না খুশি হয় তার চেয়ে বহুগুণ খুশি হয় এটা ভেবে যে সে সবার খুশিকেই গর্ভে ধারণ করেছে। কিন্তু নিঃসন্তান হলে তার কষ্টটা ভাগ করে নেওয়ার জন্য ভালোবাসার লোকটিও যখন সাথ ছেড়ে দেয়, বাঁচার ইচ্ছে হয়তো আর থাকে না। রাজশ্রীর মতো বন্ধু বা ননদ এ দুনিয়ায় আছে কিনা জানা নেই, কিন্তু অলির মতো শত সহস্র মা এ দুনিয়ায় বর্তমান। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।